এমনও তো হতে পারতো যে হয়তো আমার দুইটা কেন তিনটাই বেবি হলো, বাট এতটা সাপোর্ট আমি পেলাম যেটা নিয়ে আমার হেডেকই লাগলো। সময় মায়ের এমনিতে একটু ডিপ্রেশনে থাকে। আমার মা কি জানে যে আমার ভাবিরা ডিপ্রেশনে আছে? এই সিচুয়েশন কবে থেকে চেঞ্জ হওয়া শুরু হলো? সিচুয়েশন আসলে চেঞ্জ হয় না, সিচুয়েশন আমরা অভ্যস্ত হয়ে যাই। প্রচন্ড স্ট্রাগল টাইম যাচ্ছিল ওই সময়টাতে। আপনাকে সবই করে দিচ্ছি আমি, কিন্তু আমি আপনাকে পর মুহূর্তে করে দিচ্ছি বলে এটা নিয়ে কথা শোনাচ্ছি, তাহলে আর করে দিয়ে কি লাভ হলো? ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। আমার হাজবেন্ড একদিন খুব রেগে গিয়ে বলছিলেন যে হচ্ছে আগে কিছু করে দেখাও। আমি সবসময় কিছু না কিছু করে অভ্যস্ত। আমি যখন আজের শুরুর গল্পটাই ছিল আমার এরকম যে আমি প্রচন্ড রেগে গিয়ে এই কাজটা শুরু করছিলাম। এটা আমার আরেকটা রাগ যে আমাকে কেন এত কিছু করে দেখাতে হলো। সারাক্ষণ সংসার, সারাটা সময় বাচ্চা, ওইগুলা থেকে আমাকে বেরোতে হবে। আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমার যখন প্রথম কাস্টমাররা ছিল ওরা কেন আমার ড্রেস নিত, আসলে আমি ভালো বানাতাম না, এখন বুঝি সেটা। আমার উদ্যোক্তা হওয়ার গল্প যেটা সেটা হচ্ছে আসলে আমি তো শুরু করলাম 2018-তে। তো এফোর্ট দিচ্ছি, এরপরেও আমি কি এটা পারছি না? আমার বাচ্চারা হওয়ার আগ পর্যন্ত আসলে আমরা লাইফটা ছিলই পথে পথে। আসলে মায়ের কাজটা মায়েরই, আর মায়ের কাজটা না একেবারেই দেখা যায় না। মানে সবকিছুর সারমর্ম তুমি পারছো না। আমার বাচ্চাকে আমার থেকে বেশি অন্য কেউ কিন্তু এফোর্ট দিবে না। আমি অন্যের উপরে বিরক্ত, এটা কিন্তু আমি অন্য কোথাও প্রকাশ করতে পারছি না। এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি উঠছি, আমি আমার বেবির পেটে এরকম এত জোরে চাপ দিয়ে ফেলছি যে ও ঘুমের মধ্যে বমি করে ফেলছে। আমি তো রাতে দিনে পরিশ্রম করছি ওই সময়, আরো দুইটা হলে ভালো। সব সময় ঘরে থেকে আমি অভ্যস্ত না। তখন আসলে মনে হচ্ছিল যে না, আসলে এভাবে হয় না। প্রতিটা মা এটা ফেস করে, প্রতিটা মায়ের এই স্ট্রাগলটা আছে, প্রতিটা মায়ের। আমার যত পরিচিত কিন্তু যদি ধরেন এক বেবির পরে গ্যাপ থাকতো 5 ইয়ার্স, তাহলে তো এই কষ্টটা হতো না মনে হয়। এটা আমি জানি না, এটা আমার মনে হয় কি যে হ্যাঁ তখন হতো না। এটা সেই সময়টাতে, এখন এটা তো আসলে যার যার সিচুয়েশন, তাকে তাকে এটা সে ওভাবেই আসে। এমনও তো হতে পারতো যে হয়তো আমার দুইটা কেন তিনটাই বেবি হলো, বাট এতটা সাপোর্ট আমি পেলাম যেটা নিয়ে আমার হেডেকই লাগলো না। সাপোর্ট ফ্রম হোম? হ্যাঁ, এটা হয়তো আমার হেডেকই লাগলো। ফ্যামিলি মেম্বার যারা থাকবে সব, আমি যে একেবারেই সাপোর্ট পাইনি আসলে সেটা না, বাট সেই সময়টাতে সবকিছু হয়তো পর্যাপ্ত ছিল না, বা আমি ফিল করছিলাম না যে এটা পর্যাপ্ত। সাপোর্ট পাইনি সেটা না, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই খুবই ভালো, এখানে কোনো ডাউট নাই। তো আসলে সাপোর্ট এক একজন এক এক রকম করে আশা করে, কিন্তু আমাকে তো সেটা বলতে হবে, আমি তো বলতেও পারছিলাম না। কারণ ওখানেও কোথাও না কোথাও একটা জড়তা কাজ করছিল। এটা তো আর আমার মা না যে চিৎকার চেঁচামেচি করবো, আমার ভাই না যে চিৎকার চেঁচামেচি করবো যে তুমি কেন এটা করোনি, এটা বলেনি। এটা তো আসলে এটা হয় না। আমার তো মনে হয় প্রতিটা মেয়ে ফেস করে, বিশেষ করে বাচ্চা হওয়ার পরে সময়গুলো আসলে মেয়েদের প্রচন্ড খারাপ যায়। আর এমনিতেও ওই সময়টাতে হচ্ছে যে কিছু একটা মেডিকেল টার্ম আছে যে ওই সময় মায়ের এমনিতে একটু ডিপ্রেশনে থাকে। তো এটা আসলে কি, এটা আমার মা কি জানে যে আমার ভাবিরা ডিপ্রেশনে আছে? ওরা কি সেই সময়গুলো আসলে ওরা এগুলো বুঝেও না। ওরা তো এতটা এগুলো তো আসলে জেনে অভ্যস্ত না, আমরা যতটা জেনে অভ্যস্ত। তো এটা আসলে সবাই যে বুঝে তা তো না। স্বাভাবিকভাবেই বুঝা না বুঝা সমস্ত ইফেক্ট যেহেতু পড়ছে ওই মাটার উপরে। তার মধ্যে এই সিচুয়েশন কবে থেকে চেঞ্জ হওয়া শুরু হলো? সিচুয়েশন আসলে চেঞ্জ হয় না, সিচুয়েশন আমরা অভ্যস্ত হয়ে যাই। কিছুটা হয়তো চেঞ্জ হয়, সেটা এখন যেমন তখন বাচ্চাদের সমস্ত কিছু করে দেওয়া লাগতো, এখন তো করে দেওয়া লাগছে না। এটা তো একটা আলাদা চেঞ্জ। এখন ওদের ওরা করতে পারছে, তখন কেউ ওদেরকে রাখতে পারতো না, দুইটা বাচ্চা একসাথে কেউ রাখতে রাজি না। এখন তো সেটা না, এখন কিন্তু দুইটা বাচ্চা রেখে আমি চলে যেতে পারছি, ওদেরকে রাখতে পারছি, কারণ ওদের সবকিছু ওরা করছে। তো সিচুয়েশন ওভাবেই চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি যে অন্যভাবে আমরা যেভাবে এক্সপেক্ট করি ওভাবে সিচুয়েশন চেঞ্জ হয় কিনা আসলে আমার জানা নেই। যতই সাপোর্ট থাকুক, কোথাও না কোথাও একটা ঝামেলা বেঁধেই যায় যখন বাচ্চারা হয়। বাচ্চারা হয় আগ পর্যন্ত আসলে আমি জানি না, হয়তো অনেকেই অনেক ভালো কিছু ফেস করে, বা আমিও যে খুব খারাপ ফেস করছি সেটা না, বাট আমার কাছে অনেক বেশি বার্ডেন মনে হচ্ছিল ওই সময় যে না, আমাকে আসলে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার হাজবেন্ড সাপোর্টিভ ছিল? হ্যাঁ, সাপোর্ট ডেফিনেটলি সাপোর্টিভ ছিল। আমার বাচ্চাগুলোকে আমার কখনো রাত জেগে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে হয়নি, এগুলো সব ওর বাবা করতো যতক্ষণ ও থাকতো। বাট ও কি সবসময় থাকতো? যে সময়টাতে ও থাকছে না, যেমন এমনও সময় গেছে যে হয়তো বা আমার শাশুড়ি উনি ঢাকায় এসছেন, আমার হাজবেন্ড উনিও ঢাকায় এসছেন, এদিকে আমার বাসায় একটা ছুটা বোয়া, মানে ওরকম অনেক সময় গেছে যে একটা ছুটা বোয়া। আমি ছোট ছোট একটু ঘটনা বলি। আমার বাবুকে আমি বিছানার উপরে রেখে আমি হয়তো ওয়াশরুমে গেছি। কোনটাকে রেখে গেছি? ছোটটাকে, কারণ ও তো বেশি একটা গড়িয়ে আসতে পারবে না। আর বড়টাকে রেখে গেছে আমি ওয়াকারে। ওদের যেহেতু মাত্র 1 বছরের ব্যবধান ওয়াকারে। এখন ও কি করছে, আমি এসে দেখি, দৌড়ে এসে দেখি ও কিভাবে যেন একটু গড়িয়ে সামনে জাস্ট আর হয়তো 1-2 সেকেন্ডের জন্য
পড়ে যাইনি। আরেকটা হচ্ছে আমি এরকম নিচে শুয়ে রেখে, আমি ছোটটাকে তো এখন কাউকে ধরার নেই, বড়টাকে আমি ওয়াকারে রেখে গেছি, বড়টা এরকম পড়ে গেছে, ছোটটার গায়ের উপরে পড়ে চ্যাপ্টা হয়ে আছে, দুজন একসাথে চেঁচাচ্ছে ওয়াকার থেকে, মানে ওইটার গায়ের উপরে ওয়াকার। তারপরে হচ্ছে এরকম মানে এরকম এত সময় আমার গেছে, এত সময় আমি দোতলা, আমাদের 3 তলায় হচ্ছে আমাদের একজন ভাড়াটিয়া থাকতেন, তো উনার ওখানে বাচ্চা রেখে আসতাম, 5 মিনিট পর পর হয়তো ও এটা করছে ওইটা করছে, নিয়ে যাও বা একটু চেঞ্জ করে দাও, এই করো সেই করো। তা আসলে না ওভাবে হয় না। আমার ছোটা বুয়া যিনি ছিলেন উনি 12টার সময়, সকালে 11টা-12টার সময় উনি চলে যেতেন, আসতেন আবার সন্ধ্যার পরে। এই যে গ্যাপটুকু, এটা আসলে কিভাবে সম্ভব? এইটুকু সময়ের মধ্যে তো আমার তো নিজেরও কাজ থাকে, একটু খেতে হবে বা খাওয়া দাওয়া সেসব না হয় বাদই দিয়ে দিলাম। তো সবকিছু মিলিয়ে মানে এটা যে কতটা স্ট্রাগল টাইম যাচ্ছিল, মানে প্রচন্ড স্ট্রাগল টাইম যাচ্ছিল ওই সময়টাতে। তো প্রথম কিছু 5-6 মাস মোটামুটি সবাই সাথে থাকলো। ওই যে বললাম না যে কথার বানগুলো অনেক খারাপ, আপনাকে সবই করে দিচ্ছি আমি, কিন্তু আমি আপনাকে পর মুহূর্তে করে দিচ্ছি বলে এটা নিয়ে কথা শোনাচ্ছি, তাহলে আর করে দিয়ে কি লাভ হলো, ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। তো আসলে এইগুলার কারণে মেইনলি হচ্ছে আমার বিজনেসটা, আমার হাজবেন্ড একদিন খুব রেগে গিয়ে বলছিলেন যে হচ্ছে আগে কিছু করে দেখাও। যদিও আমি হচ্ছে জব করতাম না, ও মানুষ খুব ভালো, মানে যে রাগের চোটে যেটা হয় যে রেগে মেগে ফায়ার হয়ে দুজনকে প্রচন্ড হিট করার ব্যাপার থেকে, কথার হিট করা, যে না ওকে এই কথাটা বলতে পারলে মনে হয় আমি ওকে দমাতে পারবো, বা ওকে কথাটা বলতে পারলে। তা আমিও বলছি, ও বলছে। তো একটা পর্যায়ে যখন এই কথাটা বললে, এটা আসলে আমার প্রচন্ড গায়ে লাগছিল যে আমি সবসময়ই কিছু না কিছু করে অভ্যস্ত। আমি যখন পড়াশোনা শেষ করছি তখন আমি কোচিং সেন্টারে পড়াতাম, একটা ছোটখাটো একটা জব করতাম, সেগুলো ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে একদম বাচ্চাদেরকে নিয়ে পড়েছিলাম আর কি। তো যখন ওটা শুরু হলো তখন হচ্ছে একদিন এরকম করে বলছে, তো তখন ও বলছে, ও মানে এমনিতেই কথার কথা জাস্ট বলছে যে তুমি সারাক্ষণ আসো, সারাদিন হচ্ছে কি জানো ওই যে স্টার কি তখন এই যে ইন্ডিয়ান সিরিয়ালগুলো হতো, অনেক সময় দেখা যাচ্ছে হয়তো বসে বসে দেখছে, ও দেখছে, হ্যাঁ তুমি এগুলা দেখো আর আমার সঙ্গে হচ্ছে এগুলা নিয়ে ঝগড়াঝাটি করতে আসো, এসে এরকম যখন হচ্ছে আগে কিছু করে দেখো। তো তখন আমার এটা প্রচন্ড গায়ে লাগছিল যে আরে আমি ঘরেই তো আছি কয়েকদিন, তুমি আমাকে কিছু করে দেখাতে বলছো, ঠিক আছে দেখি কিছু করে দেখাতে পারি কিনা। তো সেখান থেকে প্রচন্ড রাগে আসলে মানে আমার আলিয়া শুরু হয়েছিল, আসলে আলিয়ার শুরুর গল্পটাই ছিল আমার এরকম যে আমি প্রচন্ড রেগে গিয়ে এই কাজটা শুরু করছিলাম যে আচ্ছা দেখি যে কিছু করে দেখাতেই হবে, ঠিক আছে দেখি করে দেখাতে পারি কিনা। তো আসলে এই করে দেখানো থেকে অনেক গল্প এবং হচ্ছে অনেক করে অনেক মানে করে দেখানো, সব গল্প বলা সম্ভব না, এটা একটা ঝামেলা যে সবকিছু হয়তো বলতে পারবো না। বাট করে দেখানোর যে প্রতিযোগিতাটা, যে করে দেখাও এবং আমাকে করে দেখাতে হবে, আমিও প্রচন্ড চ্যালেঞ্জ নিয়ে ফেলছি, অনেক কিছু থেকে অনেক রকমের চ্যালেঞ্জ নিয়ে ফেলছিলাম এবং সেগুলা এখন অবধি চলছে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ। তো করে দেখাতে একটা সময় যে আসলে আল্লাহর অশেষ রহমত যে একটা সময় অনেক কিছু করে দেখাতে হলো আমাকে, এটা আমার আরেকটা রাগ যে আমাকে কেন এত কিছু করে দেখাতে হলো, এটাও আমার একটা বিশাল রাগ। তো আলিয়া আসলে শুরুটা এইভাবেই, একদম মানে ওই যে সারাক্ষণ সংসার, সারাটা সময় বাচ্চা, ওইগুলা থেকে আমাকে বেরোতে হবে, এটাই হচ্ছে মূলত হচ্ছে একদম আলিয়ার শুরু। তখন মনে হলো যে বাচ্চাদের যে এত হ্যাসেল, সবসময় দেখেন আমরা যতই মা হই সবসময় কিন্তু বাচ্চার কান্না আমাদের ভালো লাগে না, এটা মানে এটা সবাই স্বীকার করবে, না স্বীকার করার কিছু না, সবসময় বাচ্চা টেক কেয়ার করতে আমাদেরও ভালো লাগে না, এটাই স্বাভাবিক যে একই কাজ হয়তো কন্টিনিউয়াসলি করছি, এটা হয়তো আমাদেরও ভালো লাগছে না। তো আমার আসলে ওই সময়টাতে ভালো লাগছিল না লাগতে ওভাবেই শুরু। আর আমার যেহেতু বাবার বাড়িটা একটু দূরে, স্বাভাবিক আমি ওদের একদমই সাপোর্ট পাইনি, আমাকে শ্বশুর বাড়ির সাপোর্টই আমাকে এত দূর, এবং বাবার বাড়ির আমি টোটালি সাপোর্ট পাইনি, কারণ ওরা যেহেতু একদম চিচুয়ানি, আমার বাবার বাসা হচ্ছে কাপ্তে চন্দ্রকোনাতে, তো ওখান থেকে এখানে এসে আসলে ওখানে থাকার মতো আমার যেহেতু বোন নেই, ভাইরাও ব্যস্ত, তাদের ওয়াইফরা, তো সবকিছু মিলে আমার তো সেই সুযোগ নেই যে আমার এখানে এসে কেউ থেকে সারাটা সময় আমাকে সাপোর্ট দিবে, তো স্বাভাবিক ওইটাও পাইনি। তো একা আসলে সবকিছু মিলে একদম হ্যাসেল হয়ে যাচ্ছিল। তো ওই সময় আমার মনে হচ্ছিল যে না আসলে এভাবে হয় না, আমাকে কিছু একটা করতে হবে। এখন সেই কিছু একটা কি করবো, আমার পক্ষে তো এখন আসলে 2টা বাচ্চা বাসায় রেখে বাইরে যেতে জব করা সম্ভব না, স্বাভাবিক বাসায় কিছু একটা শুরু করতে হবে। আমি যেই কাজটা দিয়ে আমি আসলে আমার আলিয়া যেভাবে শুরু হলো, যে
জামা বানাবো। আমি না আসলে জামাটাও যে ঠিক মতো বানাতে পারতাম তা না। আমি এখন মাঝে মাঝে ভাবি জামা যখন প্রথম কাস্টমাররা ছিল ওরা কেন আমার ড্রেস নিত, মানে এমন তো না যে আমি খুব আহামরি ভালো বানাচ্ছি, আসলে আমি ভালো বানাতাম না, এখন বুঝি সেটা। তখন আমার বাচ্চাদের কিছু টুকিটাকি জামা বানানো শুরু করছিলাম, আচ্ছা দেখি বানিয়ে পারে কিনা, কারণ আমার আগ্রহ থাকতো সবসময় যে সুচি যে মানে সুই সুতার যে কাজটা আর কি, ওইটার প্রতি একটা আগ্রহ ছিল, বাট ওইটা আসলে ওভাবে দেখা যাচ্ছে ওইটা করে আর কি করবো, মানে ওরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না। জামা বানাতে ভালো লাগছিল যে আমার মাকে দেখছে, আমার মা আমাকেও জামা বানিয়ে দিতেন, যেহেতু একটা মাত্র মেয়ে ছিলাম, খুব আনন্দে সে নিজের হাতে জামা বানিয়ে দিতেন। তখন আমার মনে হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য একটু করে করে দেখি কেমন লাগে। শুরু করলাম, শুরু করার পরে